গেছে ভাই। আসসালামু আলাইকুম। এইচএসসি এবং আলিম 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রস্তুতি নিচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষার। আজকে আমরা টেস্ট পেপার সলভের তৃতীয় ক্লাসে চলে এসেছি এবং আজকে আমরা টেস্ট পেপার সলভের যে কমপ্লিটিং সেন্টেন্সটা থাকে, আমাদের 10 মার্কসের কমপ্লিটিং সেন্টেন্স থাকে, সেই কমপ্লিটিং সেন্টেন্সটা প্র্যাকটিস করব। আশা করি কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে। এবং তোমাদের যদি এই প্রতিটা স্লাইডের পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা সলভ করার চেষ্টা করব। আমরা আজকে তাহলে প্রথম কোশ্চিনটাতে একটু যাব, যে কমপ্লিটিং সেন্টেন্সে সাধারণত লেখার নিয়মটা আগে একটু বলে দিই। যে কমপ্লিটিং সেন্টেন্স সচরাচর আমরা কি করি, যে কেউ কেউ কি করে শুধুমাত্র উত্তরটুকু লেখে, মানে একটা প্রশ্নপত্রে শুধুমাত্র উত্তরটুকু লেখে। ঠিক আছে, তো শুধু উত্তরটুকু লেখা যাবে না, তোমরা চেষ্টা করবে একদম পুরোটা তুলে করার জন্য। পুরোটা তুলে করার পরে এই যে আমরা এক্সট্রা যে লাইনগুলো লিখে আমরা ফিল আপ করবো, জাস্ট সেইটাকে আমরা কি করব, আন্ডারলাইন করে দেবো। এবং সবচেয়ে ভালো হয় যদি তোমরা অন্য কোনো কালারের কালি দিয়ে, অর্থাৎ নীল কালারের কলম হইতে পারে, সেই কালিগুলো দিয়ে যদি তোমরা নিচে আন্ডারলাইন করো। তো আশা করি তোমরা লেখার নিয়মটা একটু বুঝতে পেরেছো। ঠিক আছে, যে আমরা শুধুমাত্র উত্তরটা লিখবো না, আমরা কি করবো, যখন পরীক্ষার খাতায় লিখবো এবং পুরোটা তুলে লিখতে হবে আমাদেরকে। এবং পুরোটা তুলে লেখার ক্ষেত্রে যখন আমরা উত্তরটা লিখবো সেটা আমরা কি করবো, একটা আন্ডারলাইন করবো, আন্ডারলাইন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু যাব কোশ্চিনের দিকে। প্রথম যে কোশ্চেনটা আমাদের দিয়েছে, দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম। আচ্ছা, প্যাট্রিয়টিজম মানে তো আমরা সকলে জানি, তাই না, আমাদের দেশপ্রেম। আমাদের দেশপ্রেমিকরা এই যে জুলাই অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে, তো সেই যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটা হচ্ছে কি একটা নোবেল ভার্চু, একটা সদ্গুণ। উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম। তাহলে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে ফিল আপ করতে পারি, দেখো, তোমরা যখন কোনো কমপ্লিট সেন্টেন্সটা ফিল আপ করবা, কেউ চেষ্টা করবা যে একটা ওয়ার্ড অ্যাভয়েড করার জন্য, তোমরা সবসময় লিখবা ফ্রেজ আকারে। কি আকারে? ফ্রেজ আকারে অথবা ক্লজ আকারে। ঠিক আছে, ফ্রেজ আকারে অথবা কি আকারে, ক্লজ আকারে, অর্থাৎ একটা ওয়ার্ড লেখা তোমরা অ্যাভয়েড করবা। তাহলে দেখো, আমরা যদি লিখি উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, আমাদের সকলে কি থাকা উচিত, দেশপ্রেম থাকা উচিত। কেন থাকা উচিত? টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। আমরা যদি এইটুক লিখি যে টু প্রোটেক্ট আওয়ার to protect our country, to protect our sovereignty, to protect our flag, ঠিক আছে, to protect our country from other enemies, এই জিনিসগুলো আমরা লিখবো। আচ্ছা, একজন লিখেছে হচ্ছে so that we can develop our country properly, গুড, এটাও হইতে পারে। অর্থাৎ তোমরা জাস্ট চেষ্টা করবা যে এই লাইনের সাথে মিল রেখে এবং গ্রামাটিক্যালি কারেক্ট করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করার। ঠিক আছে, আচ্ছা, পরেরটাতে যাবো, যে আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্ক দেয়ার লাইভস ইন দ্য ওয়ার অফ লিবারেশন সো দ্যাট। দেখো, এই যে সো দ্যাট এর নিয়মটা আমরা একটু গ্রামারটা একটু শিখতে হবে। যে সো দ্যাট যখন থাকে, আমরা সো দ্যাট এর ক্ষেত্রে কি লিখি, যে এই পাশে যদি আমার প্রেজেন্টে থাকে, কি থাকে, এই পাশে যদি প্রেজেন্টে থাকে তখন আমি এই পাশে কি লিখবো, ক্যান প্লাস ভি ওয়ান, তাই না? আর এই পাশে যদি আমার পাস্টে থাকে তাহলে তখন আমি এই পাশে লিখবো কি, কুড প্লাস ভি ওয়ান। কি লিখবো, কুড প্লাস ভি ওয়ান। এবং লক্ষ্য করো যে এখানে আছে কি, আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্কড, অর্থাৎ ভি টু তে আছে এবং সো দ্যাট আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সো দ্যাট এর পরে কি লিখতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে সো দ্যাট our freedom fighters risked their lives in the war of liberation so that they could independ independ the কান্ট্রি, অথবা দে কুড সেভ দ্য কান্ট্রি। ঠিক আছে, দে কুড সেভ দ্য কান্ট্রি, অর দে কুড ব্রিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, এই জিনিসগুলো আমরা লিখতে পারি। আচ্ছা, একদম লিখেছে উই কুড অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এখানে উই আমরা লিখবো না, কেন? কারণ দেখো, সো দ্যাটটা যখন আমরা ইউজ করছি তখন আমাকে এই ভার্বটা লিখতে হবে। ঠিক আছে, মানে এই যে সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে। দেখো, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমি তো ফ্রিডম ফাইটার্স ছিলাম না, তাহলে আমরা উইটা অ্যাভয়েড করে আমরা লিখবো দে। অর্থাৎ দে হচ্ছে এখানে, দে বলতে উই আওয়ার ফ্রিডম ফাইটার্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যখন দেখবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাটটা যখন আসবে, যদি সো দ্যাটের এই পাশে আমার যদি প্রেজেন্ট টেন্স থাকতো তখন আমি কি লিখতাম, অপর পাশে উই ক্যান বা দে ক্যান। আর যেহেতু আমার এখানে পাস্ট টেন্স আছে তাহলে আমাকে লিখতে হবে সো দ্যাট দে কুড প্লাস ভি ওয়ান। ঠিক আছে, তোমরা জাস্ট গ্রামাটিক্যালি জিনিসটা কারেক্ট করবা। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাবো, যে হি ওয়াজ নট হাংরি অ্যাট অল হ্যাড হি বিন হাংরি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম আমরা জানি কি, কন্ডিশনাল কয় প্রকারের আছে। আচ্ছা, দেখো, কন্ডিশনালের নিয়ম, কন্ডিশনাল
আমরা জানি কন্ডিশনাল কয় প্রকার আছে, ফার্স্ট, সেকেন্ড আর একটা কি থার্ড। আচ্ছা, একদম সহজভাবে দেখি, ফার্স্ট কন্ডিশনাল আমরা কি করি যে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরবর্তী ক্লজটা আমাদের কি হবে উইল প্লাস ভি1। আচ্ছা, দেন সেকেন্ড কন্ডিশনালটা কি, ইফ যুক্ত ক্লজটা যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরবর্তী ক্লজটা হবে আমাদের কি উড প্লাস ভি1। আচ্ছা, আর থার্ড কন্ডিশনালটা কি, যদি আমার ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরবর্তী ক্লজটা আমার কি হবে উড হ্যাভ প্লাস ভি3 বা কুড হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী দেখো এখানে আমার কি আছে, হ্যাড আছে প্লাস বিন আছে, তার মানে কি এটা হচ্ছে আমার একটা কি পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা যখন দেখবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 থাকবে, তখন এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের নিয়ম। কি নিয়ম, এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যখন ভি3 থাকবে, তখন সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল অনুযায়ী আমার অপর পাশে কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে এবং উড হ্যাভ প্লাস ভি3 লাগবে। সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভি3 এইটুকু কারেক্ট করার পরে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড দিয়ে তোমরা সেন্টেন্সটা শেষ করবা। তাহলে দেখো, হ্যাড হি বিন হাংরি, আমরা এখানে লিখতে পারি কি যে হি উড হ্যাভ ইটেন অল দ্য ফুডস। ঠিক আছে, সে যদি কি থাকতো, ক্ষুধার্ত থাকতো, তাহলে সে সকল ফুড খেতে পারতো। আচ্ছা, সামিরা লিখেছো, মুকিত হাসান লিখেছো উড হ্যাভ ইটেন। আচ্ছা, হি উড হ্যাভ ইটেন, হি উড হ্যাভ ইটেন দ্য ফুড, গুড, তোমাদের সবারটা ঠিক হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম থেকেও আমাদের এই জিনিসটা আসবে। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা দে কন্টিনিউ টু ওয়ার্ক অ্যাজ ইফ। দেখো, অ্যাজ ইফ এর নিয়ম, আমরা অ্যাজ ইফ এর নিয়মটা শিখেছি না, গত ক্লাসেও দেখেছিলাম আমরা, আমরা যখন ক্লুজ স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজ পড়েছিলাম। তাহলে দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাই না, অথবা কি সিন্স, SINC, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এগুলার যদি এই পাশে আমার কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তখন আমার অপর পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স এর এই পাশে যদি আমার কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমার কোন হবে, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সে অনুযায়ী দেখো, অ্যাজ ইফ এর পূর্বে আমার কি রয়েছে এখানে, অ্যাজ ইফ এর পূর্বে এখানে আমার রয়েছে কি ভি2, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অপর পাশে আমার কি ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, দে কন্টিনিউ টু ওয়ার্ক অ্যাজ ইফ, অ্যাজ ইফ কি, অ্যাজ ইফ দে হ্যাডেন্ট নোটিস মি। এটা দিতে পারি না আমরা, দে হ্যাডেন্ট নোটিসড মি। দে হ্যাড টায়ার্ড লিখতে পারো, দে হ্যাডন্ট নোটিসড মি লিখতে পারো। আচ্ছা, দে হ্যাড টায়ার্ড লিখবা না, কারণ কি দেখো, দে কন্টিনিউ টু ওয়ার্ক, মানে তুমি যদি ক্লান্ত হও, তুমি তো আর ওয়ার্ক করতে যাবা না, তাই না, তার জন্য এই এই হি হ্যাড টায়ার্ড এই লেখাটা চেঞ্জ করবা। আর দেখো, হি হবে না, আমার এখানে লিখতে হবে কি দে। কারণ কি, এই অ্যাজ ইফ এর পূর্বে আমার যেই সাবজেক্টটা থাকবে, অ্যাজ ইফ এর পূর্বে যেই সাবজেক্টটা থাকবে, পরেও আমি কি লিখবো, সেই সাবজেক্টটাই লিখবো। অর্থাৎ আমার সাবজেক্টের কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে হচ্ছে আহাদ লিখেছো, আহাদ লিখছে কি হি হ্যাড টায়ার্ড, আচ্ছা হি হবে না কিন্তু দে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি দে হ্যাডন্ট নোটিসড মি, আমি এটা লিখতে পারি বা যে কোনো কিছু লিখতে পারো, জাস্ট লক্ষ্য রাখবা সাবজেক্টটা আর হচ্ছে আমার যেন পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ঠিক আছে, আচ্ছা, দেন পরবর্তী জিনিসটা আমরা দেখবো, শি ক্যান নট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন। আচ্ছা, আমরা লেট অ্যালোন কোন ক্ষেত্রে ইউজ করি, যখন পূর্বে একটা ছোট কাজ, পূর্বে একটা ছোট কাজ থাকে, পরে একটা কি বড় কাজ থাকে। তাহলে দেখো, বাইসাইকেল, বাইসাইকেলের চেয়ে বড় কি হইতে পারে, এটা এরোপ্লেন হইতে পারে, একটা বাইক হুন্ডা হইতে পারে, তাই না, এটা কার হইতে পারে, এটা ট্যাক্সি হইতে পারে। তাহলে আমরা লেট অ্যালোন এ কার দিতে পারি, লেট অ্যালোন এ ট্যাক্সি দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, জাস্ট দেখবো যেন এই বাইসাইকেলের চেয়ে কি হয়, বড় কোনো যন্ত্র হয় বা বড় কোনো যানবাহন হয়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, মোটর সাইকেল আর বাইসাইকেল তো সেম জিনিস। আহ, ঠিক আছে, অ্যাভয়েড করো, সেম জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। ঠিক আছে, একটু বড় কিছু দিবা। আচ্ছা, দেন এফ নাম্বার, কারাপশন ইজ র্যাম্পেন্ট ইন দ্য কান্ট্রি, ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ হাই টাইমের নিয়ম আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি, ইট ইজ হাই টাইমের নিয়মটা আমরা অবশ্যই পড়েছি যে ইট ইজ হাই টাইম থাকলে কি হয়, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে পরবর্তীতে যদি সাবজেক্ট প্লাস কি বসে, ভি2 বসে, তার মানে এই এই পাশে আমি যখন ইট ইজ হাই টাইমে, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট ইউজ করি অথবা যদি কোনো ভার্ব ইউজ করি, অবশ্যই আমার ভার্বটা কি হবে, ভি2 হবে। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট স্টপ অথবা দ্য গভর্নমেন্ট টুক স্টেপস এগেইনস্ট
স্টেপস এগেইনস্ট ইট। তোমরা বুঝতে পারছো যে রাইট ফ্রম ভার্বটা, এই ভার্বের বিষয়ে কিন্তু লক্ষ্য করো। আচ্ছা, একদম লিখছো দ্য গভর্নমেন্ট শুড টুক স্টেপস, এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কি লিখছো, আবিদ লিখছো টু স্টার্ন স্টেপ এগেইনস্ট ইট। গুড, স্টার্ন স্টেপস লিখবা, ঠিক আছে, স্টেপস, কারণ যেহেতু একটা কমন কমন নাউন, স্টেপস লিখবা। আচ্ছা, স্টুড এগেইনস্ট কারাপশন, তোমারটাও ঠিক হয়েছে সামিরা, ধন্যবাদ। আচ্ছা, তার মানে সবারটাই ঠিক হবে, জাস্ট চেষ্টা করবা যেন আমার ভি2 থাকে এবং এই সেন্টেন্সের সাথে রিলিভেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, দেন জি নাম্বারটা দেখবো। 21st February is a red letter day in our national history if the language martyrs didn't sacrifice lives। আচ্ছা, এটা আমাদের কোন কন্ডিশনাল সেন্টেন্স? ফার্স্ট কন্ডিশনাল, তাই না? এটা আমাদের ফার্স্ট কন্ডিশনাল নিয়ম। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি ইউজ করি? অপর পাশে সাবজেক্ট প্লাস উইল। আচ্ছা, সরি, ফার্স্ট কন্ডিশনাল না, এটা আমাদের হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল দেখো ডিডেন্ট আছে, তাই না? আমার যদি ইফযুক্ত ক্লজটা কি থাকে, যদি আমার পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের। এখানে যদি ডু থাকতো বা স্যাক্রিফাইসেস থাকতো, তখন সেটা ফার্স্ট কন্ডিশনাল আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে নিয়ম হবে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1 বা কুড প্লাস ভি1 বা প্লাস ভি1, ঠিক আছে। তাহলে ইফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স ডিডন্ট স্যাক্রিফাইস লাইফস, আমরা কি লিখতে পারি যে উই কুড নট স্পিক ইন বাংলা, এটা লিখতে পারি। অথবা উই উড নট ফাইন্ড বাংলা অ্যাজ আওয়ার মাদার টাং, এটাও লিখতে পারি, ঠিক আছে। তোমরা কি কি লিখতে পারো একটু জানিও। মানে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী জাস্ট সাবজেক্টের পরে তোমরা চেষ্টা করবা যে রাইট ফ্রম ভার্বসের যে নিয়মটা, ওইটা যেন তোমাদের পারফেক্টলি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ফেসবুকে যারা আছো, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব। আচ্ছা, দেখো এইচ নাম্বারটা, দেয়ার গোজ এ প্রোভার্ব অ্যাবাউট প্যাশন্স। আচ্ছা, প্যাশন্স অর্থাৎ ধৈর্য সম্পর্কে একটা প্রোভার্ব আছে, এটা কে বলতে পারবে, এটা বলো তো। দেখবা তোমাদের এই যে কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেন গুলোতে দেখবা যে একটা দুইটা করে কিন্তু প্রোভার্ব দিয়ে দেয়, ঠিক আছে। তো এই প্রোভার্বটা একটু দেখবা। আচ্ছা, উই শেড ব্লাড অন দিস ডে টু গেট দ্য এয়ারপোর্ট প্লেস বাংলা আর মাদার টাং। আচ্ছা, আচ্ছা, রোজিনা আক্তার বলছো। আচ্ছা, প্যাশেন্স সম্পর্কে একটা প্রভাব আছে, কেউ বলতে পারবা? কেউ নাই? আচ্ছা, প্যাশন সম্পর্কে প্রভাবটা হচ্ছে যে প্যাশেন্স ইজ বাইটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। আচ্ছা, এখানে একজন বলছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, না। প্যাশন সম্পর্কে প্রভাবটা হচ্ছে যে প্যাশেন্স, যে ইট ইজ বিটার, মানে এটা খুবই তীক্ষ্ণ, মানে আমি যখন ধৈর্য ধরি আসলে সময়টা আমাদের যাইতে চায় না, তাই না? প্যাশন ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, ইজ বিটার বাট ইটস ফ্রুট ফ্রুট ইজ সুইট। অর্থাৎ ধৈর্যের ফল, মানে ধৈর্য ধরতে তোমার খুব কষ্ট হলেও ধৈর্যের পরবর্তীতে যে ফলটা তুমি পাবা, সেটা আসলে খুবই কি, মানে সুইটের মতো মিষ্টি, আমাদের হচ্ছে কি আনন্দদায়ক। আমাদের প্যাশেন্স ধরার সময় যে কষ্টটা আমরা পেয়েছিলাম, সে কষ্টটা লাঘব হয়ে যাবে তার ফলটা, ঠিক আছে। এই জন্য এটা হবে কি ইট ইজ বাইটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, বা ইটের জায়গায় তোমরা প্যাশেন্স লিখতে পারো যে প্যাশেন্স ইজ বাইটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। আচ্ছা, একজন দেখে লিখেছো সাইমা নুসরাত, হ্যাঁ তোমারটা হয়েছে। আচ্ছা, দেন আই নাম্বারটাতে আমরা যাবো। শারিকা হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার। আচ্ছা, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝে বসবে তখন আমরা শিখেছি কি, সেটা হচ্ছে, সেটা কি হয় যে বাক্যের মাঝে যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী আমরা করব। অর্থাৎ এইটার পরে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে আমি সাবজেক্ট লিখবো, তারপরে কি লিখবো, ভার্ব লিখবো। আচ্ছা, দেখো সারিকা হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার, কি লিখতে পারি যে হোয়ার শি মেড লাস্ট, মানে সে লাস্ট কবে আমার সাথে দেখা করেছিল। আচ্ছা, হোয়ার শি লিভস, একজন লিখছো শি লিভস। আচ্ছা, হোয়ার শি মিট, আচ্ছা মিট যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আমরা লিখতে পারি হোয়ার শি মিটস, এটা লিখতে পারো, বা হোয়ার শি লিভস, ঠিক আছে। আচ্ছা, চেষ্টা করবা এটা হচ্ছে তোমরা পাস্টে রাখার জন্য, কারণটা হচ্ছে দেখো আমরা যে জিনিসটা রিকল করব ওইটা কি, অতীতের ঘটনাটাই কিন্তু আমরা রিকল করি, তাই না? তাই চেষ্টা করবো এটা হচ্ছে পাস্টে রাখার জন্য। শি, একদম লিখছো লিভস, লিভস না, সেটা লিখবো হচ্ছে লিভড।
হোয়ার শি লিভড ইন আমেরিকা, মানে সে আমেরিকার কোথায় বাস করতো সে এখন রিকল করতে পারতেছে না। ঠিক আছে, তো এখানকার মেন যে রুলসটা সেটা হচ্ছে হোয়ার এর পরে আগে আমার সাবজেক্ট লাগবে, তারপরে আমার ভার্বটা লাগবে, এবং ভার্বটা আমি কি পাস্টে দিব না প্রেজেন্টে দিব এটা আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো তুমি দেখো যে আমরা কোনো কিছু রিকল করি মানে কি, আমরা কোনটা রিকল করি, অতীত ঘটনাটা কি রিকল করি, তো অতীত ঘটনাটা যখন লিখবো অবশ্যই আমরা কি লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। আচ্ছা, শি ফরগেট হার পার্স। আচ্ছা, আচ্ছা, নো সুনার হ্যাড শি ক্রস দ্য মেইন গেট, খুবই সহজ নিয়ম, নো সুনার হ্যাড এর নিয়ম আমরা খুব ছোটবেলা থেকে শিখি যে নো সুনার হ্যাড এর পরে আমরা কি যাই, একটা দেন লাগবে, দেন এর পরে আমরা কি ইউজ করবো, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই যে নো সুনার হ্যাড, আমরা নো সুনার হ্যাড এর যে নিয়মটা জানি যে নো সুনার হ্যাড এর পরে কি বসে, নো সুনার হ্যাড এর পরে ডট ডট একটা দেন বসবে, দেন এর পরে আমার কি লাগবে, পাস্ট, অর্থাৎ ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্স লাগবে। ঠিক আছে, দেন এর পরে আমার কি লাগবে, পাস্ট ইনডিফিনিট টেন্স লাগবে। নো সোনার হ্যাড এর এই নিয়মটা আমরা জানি, তাহলে সেই অনুযায়ী আমি কি লিখবো, নো সোনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট, দ্য দেন দ্য ট্রেন, দেন দ্য ট্রেন লেফট দ্য প্লেস, অথবা লেফট দ্য স্টেশন, লেফট দ্য স্টেশন। আচ্ছা, দেন দেন দ্য কার কেম দেয়ার, তোমারটা হইছে। আচ্ছা, দেন শি স হার ফাদার, তোমারটা হইছে। আচ্ছা, আচ্ছা, এখানে কি কারো কোনো সমস্যা আছে? তো সমস্যা থাকলে জানাবা, ঠিক আছে। আচ্ছা, রোজিনা আক্তার লিখছো প্যাশন ইজ বাইটার বাট ফ্রুট ইজ সুইট, না, বাট ইটস ফ্রুট ইজ সুইট। ঠিক আছে রোজিনা আক্তার, ইটস ফ্রুট ইজ সুইট। আচ্ছা, দেন দ্য ডগ র্যান অ্যাওয়ে, আনিশা হোক আরশি, দেন দ্য ডগ র্যান অ্যাওয়ে, অর্থাৎ বিষয়টা হচ্ছে তোমরা তোমরা দেখবা দেন আছে কিনা আর আমার ভি টুটা আছে কিনা। আচ্ছা, যেহেতু সামিরা বলছে প্রবলেম নাই, আমরা পরবর্তীটাতে একটু যাব। দেখো খুব সহজ জিনিস, যে আই ফিল পিটি ফর ইউ ইফ আই হ্যাড অ্যাবিলিটি। আচ্ছা, ইফ আই হ্যাড অ্যাবিলিটি এটা কোন কন্ডিশনাল, এটা আগে বলো তো, এটা কি সেকেন্ড কন্ডিশনাল নাকি এটা থার্ড কন্ডিশনাল, আগে বলো। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, হ্যাড দেখলেই আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স ধরে ফেলি। লক্ষ্য করবা, হ্যাড এর পরে কি, হ্যাড এর পরে যদি আমার ভি থ্রি থাকে তখন আমি সেটা থার্ড কন্ডিশনাল, বা তখন সেটাকে আমি বলবো পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তখন সেটাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু হ্যাড এর পরে যদি আমার কোনো ভার্ব না থাকে তখন সেটা হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। তাহলে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা পরবর্তীতে কি লাগবে, সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পরবর্তীতে লাগবে উড অথবা কুড প্লাস কি ভি 1। তাহলে সে অনুযায়ী কি লিখবো, যে আই ফিল পিটি ফর ইউ ইফ আই হ্যাড অ্যাবিলিটি, আমি কি লিখতে পারি যে উড আই উড আই উড হেল্প ইউ বাই গিভিং সাম মানি, অর গিভিং সাম মানি। আচ্ছা, আই উড হেল্প ইউ বাই গিভিং সাম মানি, অর্থাৎ তার একটা দুর্দশা দেখে সে বলতেছে আমার খুব খারাপ লাগতেছে কিন্তু আমার কোনো সক্ষমতা নাই, তাই ঠিক আছে, তখন বলতেছে আমার যদি সক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে কি করতাম, সাহায্য করতাম। তো সেন্টেন্সের সাথে একটু মিল রেখে তোমরা উত্তরটা করবা। দেন আমরা বি নাম্বারটাতে যাব, যে গ্রামার মেক্স মি কনফিউজড, সাম রুলস আর টু ডিফিকাল্ট। দেখো, টু ডিফিকাল্ট, টু আমরা কখন ইউজ করি, আচ্ছা, টু ডট ডট টু, দেখো, টু ডট ডট টু প্লাস ভি 1। আচ্ছা, অথবা তোমরা এভাবে লিখতে পারো যে টু ডট টু প্লাস একটা ফর দিতে পারো, প্লাস সাবজেক্ট দিয়ে আবার টু দিতে পারো। ঠিক আছে, বিষয় হচ্ছে কি, যে সাম রুলস আর টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, ফর মি টু আন্ডারস্ট্যান্ড, তুমি এটা লিখতে পারো, দ্য গ্রামার মেক্স মি কনফিউজ, সাম রুলস আর টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, অথবা সাম রুলস আর টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, শুধু এটুকু লিখতে পারো, আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ তুমি যখন দেখবা এই যে টু আছে, টু এর পরে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তখন অবশ্যই অপর পাশে আমার কি লাগবে, একটা টু প্লাস ভি 1 লাগবে। ঠিক আছে, টু ডট ডট টু এর নিয়ম। আচ্ছা, ফর মি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এমডি কি লিখেছো এটা, আশরাফ সর্দার। আচ্ছা, সানজিদা, আনিকা লিখছো টু আন্ডারস্ট্যান্ড, টু মেমোরাইজ, টু সলভ, গুড, সবারটাই সঠিক হয়েছে, অর্থাৎ টু প্লাস ভি 1 থাকলেই আমরা সেটা সঠিক ধরে নিব। দেন সি নাম্বারটা, ইংলিশ ইজ দ্য কি টু ব্রাইট ফিউচার, স্টুডেন্টস হু। আচ্ছা, স্টুডেন্টস হু এটা কি হইতে পারে, আচ্ছা, আনিশা হক আর শি লিখছো টু মেমোরাইজ ফর আস। আচ্ছা, প্রথমটা কিন্তু কিন্তু তোমার হয়নি, যে
আরশি, আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল নিয়ম। উড হ্যাভ হেল্পড ইউ হবে না, আই উড হেল্প ইউ হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব যে ইংলিশ ইজ দ্য কি টু ব্রাইট ফিউচার স্টুডেন্টস হু, আমরা কি লিখতে পারি? স্টুডেন্টস হু শুড লার্ন ইংলিশ প্রপারলি, হলো না কিন্তু। স্টুডেন্টস হু, এখানে একটা কি আছে, হু নো ইংলিশ ওয়েল, তারপরে কি কিছু তো নাই, আনিকা, ওটাও কিন্তু হয় নাই। আচ্ছা, স্টুডেন্টস দেখো এখানে হচ্ছে কি, একটা ট্রিক্স মনে রাখবে যে হুটা হচ্ছে কি একটা কনজাংশন, মানে এই সেন্টেন্সে হুটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো একটা কনজাংশন থাকা মানে আমার দুইটা ফাইনাইট ভার্ব লাগে। তো তোমরা সবাই ইউজ করতে একটা ফাইনাইট ভার্ব, দেখো আনিকা লিখছো নো, ঠিক আছে, একটা ফাইনাইট ভার্ব। সামিরা হু ইজ দ্য স্টুডেন্টস হু স্পিক্স না স্পিক ওয়েল ইন ইংলিশ দেখুন সাকসিড ইন লাইফ। আচ্ছা, তোমাদের একটু গ্রামারে ভুল আছে, তো আমি করে দিই যে স্টুডেন্টস হু লার্ন ইংলিশ, স্টুডেন্টস হু লার্ন ইংলিশ উইল বি সাকসেসফুল ইন ফিউচার, উইল বি, আচ্ছা আমি অন্য কালে দিয়ে লিখি, উইল বি সাকসেসফুল, সাকসেসফুল ইন কি ফিউচার। আচ্ছা, তোমরা নোট করে রাখো যে স্টুডেন্টস হু, আচ্ছা এই যে হুটা আছে, হু এর পূর্বে স্টুডেন্টস অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট যেহেতু আমার প্লুরাল, পরবর্তী ভার্বটা আমার কি লাগবে, প্লুরাল লাগবে। হু লার্ন ইংলিশ প্রপারলি ক্যান সাকসেস ইন লাইফ, এটা ঠিক আছে সঞ্জিদা, তোমারটা ঠিক হয়েছে। কারণ দেখো এই যে হুটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তো একটা সেন্টেন্সে একটা কনজাংশন থাকা মানে আমার সেখানে দুইটা ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি লিখতা স্টুডেন্টস হু লার্ন ইংলিশ, তাহলে এটা কিন্তু ভুল, কারণ তখন আমার ফাইনাইট ভার্ব থাকতো মাত্র একটা, লার্ন। তাহলে এখানে যেহেতু আমার ফাইনাইট কনজাংশন আছে, তার ফাইনাইট ভার্ব দুইটা লাগবে। দেখো এখানে লার্ন একটা ফাইনাইট ভার্ব আর উইল বি একটা ফাইনাইট ভার্ব, মানে কি বুঝতে পারছো? এটা এটা কিন্তু মানে সবাই ভুল করছো। আচ্ছা, দেখো তোমাদের বেশিরভাগই কিন্তু ভুল করছিল, অ্যানি বা মুকিত হাসান। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা একটু যাবো, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, খুবই মেঘাচ্ছন্ন, নো সোনার হ্যাড উই রিটার্ন হোম। আচ্ছা, নো সোনারের নিয়ম, নো সোনারের নিয়ম আমরা একটু আগেও গত ক্লাসে পড়েছি। পরবর্তীতে আমার কি লাগবে, একটা একটা দেন লাগবে, একটা দেন লাগবে প্লাস একটা কি লাগবে, ভি টু লাগবে। আচ্ছা, নো সোনার হ্যাড উই রিটার্ন হোম দেন দ্য রেইন স্টার্টেড, কি লিখতে পারি, দেন দ্য রেইন স্টার্টেড, লিখতে পারি না, দেন দ্য রেইন স্টার্টেড, দেন দ্য রেইন স্টার্টেড। এই সবাইটা আমরা মিলে গেল কিভাবে, দেখছো তোমাদের সাথে আমাদের কত মিল। হ্যাঁ, আমাদের মনের ভাষা পড়ে ফেলছো তোমরা, তোমাদের সবার সাথে মিলে গেল। অয়ানি, মুকিত হাসান, আনিকা, আচ্ছা ধন্যবাদ। দেন পরবর্তীটাতে আমরা যাব, মাই বেস্ট ফ্রেন্ড লিভস ইন লন্ডন, ইট ওয়াজ লং সিন্স। দেখো সিন্স এর নিয়ম আমরা একটু আগে পড়েছি না, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স, এগুলো থাকলে কি হয়, অপর পাশে যদি আমার প্রেজেন্ট থাকতো তাহলে অপর পাশে আমি কি দিতাম, পাস্ট ইনডিফিনিট। এখানে যেহেতু আমার পাস্ট ইনডিফিনিট আছে, অপর পাশে আমার কি লাগবে, পাস্ট পারফেক্ট লাগবে। এই যে মুকিত হাসান, এ তো ভুল করছো কিন্তু, আবার মেহেদি, তোমারটাও ভুল হয়েছে। অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স এর ক্ষেত্রে এই পাশে যদি আমার প্রেজেন্ট থাকতো, এই পাশে পাস্ট ইনডিফিনিট লিখতাম, এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট লিখবো। এই পাশে আমার কি আছে, ইট ওয়াজ লং সিন্স, পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে কি লিখবো, উই হ্যাড মেড লাস্ট লিখতে পারি, উই হ্যাড মেড লাস্ট। আচ্ছা, আচ্ছা এটা আগেরবার বলার পর ভুল করলা কেন, তো মাইর দেওয়া লাগবে। আচ্ছা, দেন এফ নাম্বারটা, মাদার ইজ মেকিং ব্রেকফাস্ট রেডি। আচ্ছা, আই উইল গো টু কলেজ আফটার আই ড্যাশ। আচ্ছা, আই উইল গো টু কলেজ আফটার আই ড্যাশ, এটা কি হবে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবা, যখন দেখবা একটা সেন্টেন্সে একটা ফিউচার টেন্স আছে, তোমরা মনে রাখবা যে একটা সেন্টেন্সে কখনো দুইটা নেগেটিভ ফর্ম হয় না, একটা সেন্টেন্সে কখনো দুইটা ইন্টারোগেটিভ ফর্ম হয় না, আবার একটা সেন্টেন্সে কখনো কি হয় না, দুইটা ফিউচার টেন্স হয় না। তার মানে এখানে যেহেতু আমার একটা ফিউচার টেন্স আছে, তা অবশ্যই ওই অপর পাশে আমার আর কখনোই ফিউচার টেন্স ইউজ করা যাবে না। আমাকে ওইখানে ইউজ করতে হবে কি, কোনো একটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, যে কোনো একটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, কোনোভাবেই ফিউচার টেন্স ইউজ করা যাবে না। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, আই উইল গো টু কলেজ আফটার আই টেক মাই ব্রেকফাস্ট
ঠিক আছে, আফটার আই টেক মাই ব্রেকফাস্ট লিখতে পারো, আফটার আই টেক মাই ব্রেকফাস্ট আই উইল গো টু কলেজ, অথবা আফটার আই ফিনিশ মাই ব্রেকফাস্ট। গুড সামিরা, তোমারটা হয়েছে। অর্থাৎ ফিউচার টেন্স কিন্তু ওখানে লিখতে পারবে না। আচ্ছা, দেন, হ্যাঁ কমপ্লিটও হয়, আফটার আই কমপ্লিট মাই ব্রেকফাস্ট। আশরাফ বলছো। আচ্ছা, টেক্স মাই ব্রেকফাস্ট, টেক্স না, আফটার যদি আই দাও, আই এর পরে তো আর টেক্স হবে না, আফটার আই টেক। আচ্ছা, পরবর্তীটাতে আমরা যাবো যে রিনা ডিড নট গো টু কলেজ, শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ। দেখো অ্যাজ ইফ এর নিয়ম, আমরা আবার অ্যাজ ইফ এর নিয়ম চলে আসছে। অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স, এটা কিন্তু একদম সেম নিয়ম, ঠিক আছে? তাহলে দেখো তোমরা একদম কমন মার্কস পেয়ে গেলা। অ্যাজ ইফ, এখানে কি আছে ভি টু, তার মানে অপর পাশে আমার কি লাগবে, পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। তাহলে অ্যাজ ইফ শি প্রিটেন্ডেড, রিনা ডিডেন্ট গো টু কলেজ, অ্যাজ ইফ শি প্রিটেন্ডেড, অ্যাজ ইফ শি হ্যাড বিন ইল লিখতে পারো, শি হ্যাড বিন ইল। অর্থাৎ সে এমন অভিনয় করতেছে যেন সে খুব অসুস্থ। আচ্ছা সানজিদা, তোমার কিন্তু ভুল হয়েছে, শি ওয়াজ সিক লিখছো, এটা কিন্তু শি ওয়াজ সিক হবে না, আমার পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। আচ্ছা, আমার কি লাগবে, পাস্ট পারফেক্ট টেন্স। দেখো প্রিটেন্ডেন্ট আছে ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমার হচ্ছে কি লাগবে, পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। আচ্ছা মুকিত হাসান, শি হ্যাড বিন সিক, গুড, শি হ্যাড বিন সিক লিখতে পারো, শি হ্যাড বিন ইল লিখতে পারো। আচ্ছা, পরবর্তীতে আমরা যাব, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড। এটা কিন্তু একটা কি প্রবাদ বাক্য, খুবই সহজ একটা প্রবাদ বাক্য, তোমরা সবাই জানো যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? ডিভাইডেড উই ফল, আমরা যদি একতা ধরে রাখতে না পারি, আমরা আমরা কি হবে, আমরা ব্যর্থতায় পর্যবসিত হব। এর জন্য আমাদের কি লাগবে, একটা ঐক্য লাগবে। আচ্ছা, পরবর্তীতে যাব, আই নাম্বার, ইউ আর নাও ভেরি হেল্পলেস, কল মি হোয়েন এভার। আবার দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি আছে, বাক্যের মাঝে আছে। আর আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝে থাকবে তখন আমরা কি ইউজ করব, ইম্পেরেটিভ কোশ্চেনের নিয়ম অনুযায়ী আগে সাবজেক্ট, দেন আমরা ভার্ব ইউজ করব। তাহলে দেখো কল মি হোয়েন এভার, আচ্ছা ইফ ইউ আর নাও ভেরি হেল্পলেস, তাই না? ইফ ইউ আর নাও ভেরি হেল্পলেস কল মি হোয়েন এভার ইউ নিড অ্যানি হেল্প, whenever you need any help, অথবা whenever you need doctor, anything, জাস্ট তোমার টেন্সের বিষয়টা খেয়াল রাখবা, আর তোমার ভার্বস এর বিষয়টা খেয়াল রাখবা, এবং সেন্টেন্স প্যাটার্নের সাথে বা সেন্টেন্সের ভাবার্থের সাথে মিল রেখে তোমরা উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা পরবর্তীটাতে যাব, লাস্ট, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ আনলেস ইউ হ্যাড ফোনড মি। এটা কি হবে, আনলেস ইউ হ্যাড ফোনড মি। আচ্ছা, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ আনলেস ইউ হ্যাড ফোন মি, এটা কি হবে, আনলেস এর নিয়মে চলে গেছি আমরা। দেখি কে বলতে পারো। আচ্ছা, কেউ নাই, সামনে পরীক্ষা, আনলেস আই উইল ফোন ইউ। আচ্ছা, দেখো এখানে হ্যাড ফোন মি লিখছি, হ্যাড ফোন মি, তার মানে কি কিসে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কোথায় আছে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অপর পাশে অবশ্যই আমার সিকোয়েন্স অফ টেন্সের অনুযায়ী পাস্ট টেন্সে আমার লিখতে হবে, ঠিক আছে? আনলেস আই উড হ্যাভ ফোন ডু, এটা ঠিক আছে যে জাহেদ হাসান, হ্যাঁ, আনলেস আনলেস আই উড হ্যাভ ফোন ইউ। তোমরা এটা থার্ড কন্ডিশনারের নিয়ম অনুযায়ী ধরতে পারো, ঠিক আছে? আনলেস মানে হচ্ছে ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট, ঠিক আছে? আনলেস ইউ হ্যাড ফোন মি, তুমি যদি আমাকে ফোন না করতে আমি তোমাকে ফোন করতাম। আমরা অবশ্যই যে অ্যানি যেটা লিখেছো, যে প্রথমে লিখেছিলাম মেবি যে প্রেজেন্ট টেন্সে লিখেছিলাম উইল, মানে প্রেজেন্ট ইন দ্য ফিউচার লিখেছিলাম। অবশ্যই সিকোয়েন্স অফ টেন্সের অনুযায়ী যদি আমার এই ক্লজটা কি থাকে, পাস্টে থাকে, অপর ক্লজটা অবশ্যই আমার পাস্টে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আরো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে জানাতে পারো। আচ্ছা, ফজলে রাব্বি, আই উড হ্যাভ কল্ড ইউ। আনিশা হক আরশি, হ্যাঁ তোমাদেরটা হয়েছে, গুড। আচ্ছা, পরবর্তীটাতে আমরা যাই, কারো যদি প্রবলেম না থাকে। সামিরা লিখেছে প্রবলেম নাই, পরীক্ষার হলে দেখবো। আচ্ছা, পরবর্তীটাতে যাব, আরমান ইজ আ ট্রুথফুল ম্যান, হি ড্যাশ। আচ্ছা,
আরমান ইজ এ ট্রুথফুল ম্যান হি ড্যাশ, এখানে যে গ্রামারটা সেটা হচ্ছে, আমার যেহেতু এই পাশে আমার কি রয়েছে, একটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা অবশ্যই পরবর্তী যে আমি সেন্টেন্সটা কমপ্লিট করব অবশ্যই প্রেজেন্ট টেন্স ইউজ করে আমি কমপ্লিট করতে হবে, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে আমি কি লিখতে পারি যে আরমান ইজ এ ট্রুথফুল ম্যান হি ইজ লাভড বাই অল, লিখতে পারি না? হি ইজ লাভড বাই অল, সে যেহেতু একজন সত্যবাদী মানুষ, আমরা সকলেই তাকে কি ভালোবাসে। হি ইজ রেসপেক্টেড বাই অল, ঠিক, তোমারটাও ঠিক হয়েছে। নুসরাত নাকি নুসরাফ, আচ্ছা তোমারটাও ঠিক আছে, ইজ রেসপেক্টেড বাই অল, গুড। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা যাব, মেনি ফেমাস টুরিস্ট ডেস্টিনেশনস আর নাও ইম্পোজিং নিউ রেস্ট্রিকশনস। আচ্ছা, অর্থাৎ এখানে কি বোঝাতে চাচ্ছে যে বিভিন্ন যে বিখ্যাত যে আমাদের পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে এখন কি দিচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। লাইক ধরো আমাদের সেন্ট মার্টিন কিন্তু এখন বন্ধ রয়েছে, দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমাদের কি বান্দরবনের রুমা থানচি বন্ধ ছিল, তাই না? তো এই যে পর্যটন কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলো কেন আমরা বন্ধ করি, তাই না, এই জিনিসটা বোঝাচ্ছে যে মেনি ফেমাস টুরিস্ট ডেস্টিনেশনস আর নাও ইম্পোজিং নিউ রেস্ট্রিকশন, অর্থাৎ কিছু নতুন নতুন বাধা সৃষ্টি করেছে যে এখানে ঢোকা যাবে না, কিছু লিমিটেশনস তৈরি করে দিচ্ছে। কেন তৈরি করে দিচ্ছে কারণ অ্যাজ, কারণটা আমরা নিজেরা, যে অ্যাজ উই পলিউট দা, we pollute the tourists, we pollute the spots, we pollute the environment, এরকম লিখতে পারো, অথবা we vandalizes the tourist spots, যে কোনো কিছু লিখতে পারো। অর্থাৎ এখানে তোমার একটা জাস্ট কারণ লিখতে হবে, যে অ্যাজ যেহেতু বলছে, আমার এই পাশে একটা কি লিখতে হবে, কারণ লিখতে হবে, যে ঠিক কোন কারণে এই রেস্ট্রিকশন গুলো দিচ্ছে। আচ্ছা, অ্যাজ ইনডিসক্রিমিনেট ট্যুরিজম ইজ হার্মিং নেচার, আচ্ছা নেচার, গুড, তোমারটা হয়েছে জাহিদ হাসান। আচ্ছা, আনিকা লিখছো অ্যাজ পিপুল ডোন্ট ইউজ ইট প্রপারলি, গুড, তোমারটা হয়েছে। অর্থাৎ যে কোনো একটা আমার নেগেটিভ কারণ লাগবে, যে কারণে আমরা পর্যটন কেন্দ্রগুলো কি করতেছি, বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, হুদাই তো আমরা আর পর্যটন কেন্দ্র বন্ধ করবো না। আচ্ছা, দেন সি নাম্বারটা, দেয়ার ইজ এ সেইং দ্যাট দ্য আর্লি বার্ড ড্যাশ, আচ্ছা সেইং, দেয়ার ইজ এ সেইং, দেয়ার ইজ এ প্রোভার্ব, দেয়ার ইজ এ গোস, এইগুলো যখন থাকবে অবশ্যই কি সেটা একটা প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্য আমাদের কি করতে হবে, একদম হুবহু লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আর্লি বার্ড, এটার কি হবে, প্রবাদ বাক্যটা কি, যে আর্লি বার্ড কি হতে পারে, আর্লি বার্ড কি, সো উই নিড টু গেট আপ আর্লি টু রিপ দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, আচ্ছা সি লিখে ফেলছে, আর্লি রাইজিং হবে। আর্লি বার্ড কি হবে, একজন বলছো জানি না। আচ্ছা, আচ্ছা এখানে তোমরা লিখতে পারবা আর্লি বার্ড টেক্স ওয়ার্ম, কি আর্লি বার্ড টেক্স ওয়ার্ম মানে কি, মানে হচ্ছে দেখবা তোমরা যখন ফজরের নামাজের পর উঠবা, হ্যাঁ, ক্যাচেস দ্য ওয়ার্ম, গুড আনিকা তোমারটা হয়েছে, টেক্স অথবা ক্যাচেস দ্য ওয়ার্ম, ঠিক আছে, ক্যাচেস দ্য ওয়ার্ম, এটা মানেটা হচ্ছে কি, যে এটার মানেটা হচ্ছে যে আমরা দেখবা যখন ফজরের নামাজ পড়ে তোমরা একটু বাইরে হাঁটাহাঁটি করবে, দেখবা খুবই একটা নির্মল বাতাস বয়ে যায়, মানে খুব ভালো লাগে। সারাদিনে এত সুন্দর শ্বাস তুমি নিতে পারবে না যে শ্বাসটা তুমি ফজরের নামাজের পর নিবা। এই যে সকাল সকাল উঠার পর ফলে আমরা যে একটা উষ্ণ বাতাস পাই, একটা নির্মল বাতাস পাই, সেই বিষয়টা এখানে চেয়েছে, যে আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, অর্থাৎ একটা উষ্ণতা, একটা নির্মল বাতাসটা কি করে, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা পায়। সো উই নিড টু গেট আপ আর্লি টু র্যাপ দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, বুঝতে পারছো? আচ্ছা, প্রভাবগুলোর একটা লিস্ট দিয়েন প্লিজ, ইনশাল্লাহ তোমাদের প্রভাবগুলো ক্লাস পরীক্ষার আগে ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা দেন, প্লিজ ডোন্ট বি স্যাড মাই ফ্রেন্ড ইফ আই হ্যাড নোন ইট ওয়াজ ইউর বার্থডে। দেখো খুব সহজ জিনিস, ইফ আই হ্যাড নোন, অর্থাৎ থার্ড কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশনালের নিয়ম, তাহলে সেই অনুযায়ী অপর পাশে কি হবে, আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি3 হবে, তাই না? তাহলে ইফ আই হ্যাড নোন ইট ওয়াজ ইউর বার্থডে আই উড হ্যাভ উইশড ইউ। আচ্ছা নুসরাত লিখছো, আচ্ছা আমরা আরো লিখতে পারি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইউর বার্থডে পার্টি, ঠিক আছে, আনিকা লিখছে আই উড হ্যাভ উইশড ইউ, গুড। আমরা লিখতে পারি উড হ্যাভ আই উড হ্যাভ উইশড ইউ। আচ্ছা, আই উড হ্যাভ উইশড ইউ, জাস্ট তোমরা টেন্সটা ঠিক রাখবা, ঠিক আছে, গ্রামারটা ঠিক রাখবা, তাহলে দেখবে একদম 10-এ 10 পেয়ে যাবা তোমরা। আচ্ছা, আই, আনিশা আরশি লিখেছো আই উড হ্যাভ প্রেজেন্টেড এট দ্য অকেশন। আচ্ছা, প্রেজেন্টেড না দিয়ে তোমরা চেষ্টা করবা কোনো জায়গায় উপস্থিত হওয়া বোঝাইতে অ্যাটেন্ডেন্ট লিখবা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট লেখার চেষ্টা করবা। দেন আমরা পরেরটাতে যাবো, হোয়েন আই ওয়াজ এ ল্যাড, হোয়েন আই ওয়াজ এ ল্যাড, অর্থাৎ আমি যখন একটা বালক ছিলাম ড্যাশ,
নাও অল মিল্কিং ইজ ডান বাই মেশিনস। আচ্ছা, আমি যখন বালক ছিলাম তখন কি হতো যে এই যে এখানে আমার এটা হচ্ছে ট্রিক, যে নাও অল মিল্কিং ইজ ডান বাই মেশিন, অর্থাৎ এখানে যে দুধ দাওয়ানোর কাজটা হচ্ছে সেগুলো কি হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে, তাই না? আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হচ্ছে, আমরা বাজারে দেখবো অনেক প্যাকেটে দুধ পাওয়া যায়, সেগুলো কি হচ্ছে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হচ্ছে। বাট আমরা যখন বালক ছিলাম বা তোমাদের বাবা মায়েরা যখন ছোট ছিল তখন সেগুলো কি হইতো ম্যানুয়ালি হইতো, তাই না? তাহলে আমরা এখন সেটা এইভাবে লিখতে পারি যে হোয়েন আই ওয়াজ এ ল্যাড, মিল্কিং মিল্কিং ওয়াজ ডান ম্যানুয়ালি। ঠিক আছে, মিল্কিং ওয়াজ ডান ম্যানুয়ালি, আমরা এটা লিখতে পারি। আর কি কি লিখতে পারি আমরা একটা একটা করে বলো তো। আমরা আর কি কি লিখতে পারি? আচ্ছা, when I was a lad milking was done manually, now all milking is done by machines। আচ্ছা, then F number, it appeared she had struggled with her attacker whom, এখানে কি হইতে পারে? আচ্ছা, জুমে যারা আছো, আচ্ছা দেখো, it appeared she had struggled with her attacker whom, লিখতে পারো যে she disliked মোস্ট, মানে এই পাশে যেহেতু আমার পাস্ট টেন্সে আছে, দেখো এই পাশে আমার পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, অবশ্যই অপর পাশে আমরা একটা পাস্ট টেন্সে রাখার চেষ্টা করব সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী। দেন পরবর্তীটাতে যাব, হার্ডলি হ্যাড দ্য ট্যুর কেম টু এন এন্ড। হার্ডলি হ্যাড দ্য ট্যুর কাম টু এন এন্ড, এটা কি হবে? আমরা নো সুনার হ্যাড এর নিয়ম শিখেছি, তাই না? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এই জিনিসগুলোর ক্ষেত্রে অপর পাশে সেম নিয়ম, যে হার্ডলি হ্যাড দ্য ট্যুর কাম টু এন এন্ড when, অথবা অনেক সময় দেখবা দেনও লিখতে পারো, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েনটাই বেশি যায়, ঠিক আছে? দ্য হার্ডলি হ্যাড দ্য ট্যুর কেম টু এন এন্ড, দেন উই ফাউন্ড উই ফাউন্ড আ নিউ আইডিয়া। মানে আমাদের এই কি ট্রাভেলটা, যে আমাদের যে ট্যুরটা শেষ না হতে না হতে আমরা আরেকটা কি পেয়ে গেছি, আরেকটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের আরেকটা জায়গায় যাইতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখবা যে লাইক আমার হচ্ছে লাস্ট, আমি হচ্ছে কি বান্দরবান রাঙামাটিতে গিয়েছিলাম, বুঝছো? তো রাঙামাটিতে আমার ট্যুর শেষ না হতে হতে আমরা আরেকটা আইডিয়া হয়েছে, যেহেতু রাঙামাটিতে আসছি পাশে চট্টগ্রাম, চট্টগ্রাম ঘুরে যাই। তো আমি তখন চট্টগ্রামে গিয়েছিলাম, এরকম যে একটা ট্যুর শেষ হতে না হতেই আমার মাথায় আরেকটা আইডিয়া চলে আসলো, সেই কনসেপ্টে তুমি এটা লিখতে পারো। আরেকজন লিখছে আই উড হ্যাভ বট ইউ আ গিফট। সামিরা জান্নাত, তোমারটা হয়েছে যে ই হার্ডলি হ্যাড দ্য ট্যুর কেম টু এন এন্ড, এটাও হয়েছে, ঠিক আছে। দেন পরবর্তী এইচ, শি নেইদার ইটস মিট নর। আচ্ছা দেখো, এই দ্যাট ডট ডট অর, যে কররিলেটিভ কনজাংশন গুলো, এই দ্যাট ডট ডট অর, নেইদার ডট ডট নর, ঠিক আছে, নেইদার ডট ডট নর, আরো আছে কি নট অনলি বাট অলসো, কি আছে নট অনলি ডট ডট বাট অলসো, তাই না? এই যে বাট অলসো, এগুলার পরে দেখবা যে এগুলোর উভয় পাশে, এগুলোর উভয় পাশে এখানে যদি ছাগল থাকে এখানেও ছাগল থাকবে, এখানে যদি গরু থাকে এখানেও গরু বসবে, ঠিক আছে? অর্থাৎ উভয় পাশে আমার একই বিষয় লাগবে। দেখো এখানে নেইদার, নেইদারের পরে ইটস মিট, অর্থাৎ এটা কি আছে আমার ভার্ব আছে প্লাস ডট ডট কিছু একটা আছে, তার মানে অবশ্যই অপর পাশে আমার একটা কি লাগবে, ভার্ব লাগবে প্লাস ডট ডট একটা কিছু লাগবে। মানে আমি এখানে কি লিখতে পারি সেই নিয়ম অনুযায়ী, যে শি নেইদার ইটস মিট নর ইটস এগ গুড। তোমাদেরটা হয়েছে যে নর ইটস এগ বা আদার যে কোনো জিনিস তোমরা লিখতে পারো, জাস্ট প্যাটার্নটা লক্ষ্য করবা যে এখানে যেহেতু আমার ভার্ব রয়েছে, অবশ্যই এখানে আমার কি দ্বারা শুরু করতে হবে, ভার্ব দ্বারা শুরু করতে হবে। অর্থাৎ মূল নিয়মটা হচ্ছে কর্রিলেটিভ কনজাংশনের, এই পাশে গরু থাকলে ওই পাশেও গরু, এই পাশে ছাগল থাকলে এই পাশেও ছাগল বসবে আমার, বুঝছো? আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা যাব, দ্য মুভি ডিড নট মিট মাই এক্সপেকটেশন রেদার ইট ওয়াজ টু বোরিং। দেখো টু এর পরে, টু এর নিয়মটা আমরা আরেকবার পেয়েছিলাম, তাই না? টু ডিফিকাল্ট ওখানে পেয়েছিলাম, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন আমরা কি লিখবো, টু প্লাস ভি ওয়ান লেখার চেষ্টা করবো। ইট ওয়াজ টু বোরিং টু ওয়াচ, টু ওয়াচ টিল ইট এন্ড, লিখতে পারো যদি বড় করতে চাও, মানে এটা শেষ না হওয়া পর্যন্ত দেখা খুবই বিরক্তিকর, ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ টু বোরিং টু ওয়াচ টিল ইট এন্ড, অথবা ইট ওয়াজ টু বোরিং ফর মি টু ওয়াচ, ঠিক আছে? তোমরা এটা লিখতে পারো, যে সামিরা লিখেছো ফর মি টু ওয়াচ, জায়েদ লিখেছো টু ফিনিশ ইট টু দ্য এন্ড, গুড। আচ্ছা, ফর মি টু ওয়াচ, গুড, সবারটা হয়েছে, মুকিত হাসান। দেন পরবর্তীটাতে আমরা যাবো, আই উড রেদার ওয়াচ এ মুভি অ্যাট হোম দেন,
ড্যাশ ইটস বিন আ লং ডে। আচ্ছা, আই উড রাদার ওয়াচ এ মুভি অ্যাট হোম দেন, অর্থাৎ বোঝাচ্ছে যে আমি বরং ওই কাজটা না করে ঘরে বসে মুভি দেখবো। তার মানে কোন কাজটা করতে চাচ্ছি না, অর্থাৎ এখানে একটা আমার কি লাগবে, এটার চেয়ে নিম্নমানের একটা কাজ কাজ লাগবে। সে কাজটা কি হইতে পারে একটু বলো তো, সে কাজটা কি হইতে পারে? গো আউট। আচ্ছা নুসরাত লিখছো গো আউট। আই উড রাদার ওয়াচ এ মুভি অ্যাট হোম দেন গো আউট, গুড হইতে পারে। আর কি কি লিখতে পারি আমরা? জাস্ট চেষ্টা করবে এখানে যেন আমার V1 থাকে, ঠিক আছে? আচ্ছা, স্টাডি অ্যাট স্কুল। এই স্কুলে পড়তে ভালো লাগে না তোমার? মানে মানে স্কুলে না গিয়ে বাসায় বসে বসে মুভি দেখবা, প্লে ভিডিও গেমস, প্লে পাবজি লেখো। আর করোনার সময় তো বাইরে না গিয়ে আমরা কি লিখতাম, সবাই দেখতাম ফ্রি ফায়ার খেলতো, যদি আমি খেলি নাই কখনো, অনেকে। একজন লিখছে স্টাডি অ্যাট হোম, স্টাডি অ্যাট স্কুল। মানে তুমি হচ্ছে স্কুলে স্টাডি না করে বরং কি করো, বাসায় বসে মুভি দেখবে না? আমাকে বেটা মাইট দেবো। আচ্ছা, প্লে ফ্রি ফায়ার মুকিত হাসান। আর কি কি আইডিয়া আছে তোমাদের দেখি? একদম প্লে ক্রিকেট, প্লে ভিডিও গেমস, স্টাডি অ্যাট স্কুল। আচ্ছা, ঠিক আছে, সবারটাই হবে, বাট চেষ্টা করবো মিনিংফুল রাখার, ঠিক আছে? আই উড রাদার ওয়াচ এ মুভি অ্যাট হোম দেন গো আউট, ইট ইজ বিন এ লং টাইম, এটা হইতে পারে। অথবা আই উড রাদার ওয়াচ এ মুভি অ্যাট হোম দেন গো আউট ইন দিস সানি ডে, ঠিক আছে? এরকম যে কোনো জিনিস তোমরা লিখতে পারো, প্লে গিটার, মেহেদি হাসান। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা একটু যাব, ঠিক আছে? দেন the martyrs laid down their lives in 1971. They did it so that, আবার দেখো so that এর নিয়ম, so that যখন থাকবে, আমরা কি শিখেছি এই পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপর পাশে আমার কি থাকবে, ক্যান প্লাস V1, তাই না? আর এই পাশে যদি আমার পাস্ট টেন্স থাকে, কি থাকে, পাস্ট টেন্স থাকে, অপর পাশে আমার কি থাকবে, কুড প্লাস V1। এই জিনিসটা মাথায় রেখে আমরা যে কোনো কিছুই সেন্টেন্স মেক করতে পারি। কি হইতে পারে, যে উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ফর আওয়ার সেলফ। জাহিদ হাসান লিখেছো, মুকিত হাসান লিখেছো বাংলাদেশ কুড গেইন ইন্ডিপেন্ডেন্স, গুড। আচ্ছা, দে ডিড ইট সো দ্যাট বাংলাদেশ কুড গেইন ইন্ডিপেন্ডেন্স হইতে পারে। অথবা দে ডিড ইট সো দ্যাট they could gain independence, they could free our country from our enemies, we could achieve our independence, good সামিরা, খাবারটাই হয়েছে। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাব, বি নাম্বার, ইট ইজ টু লেট ড্যাশ উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। আচ্ছা, ইট ইজ টু লেট, এখানে কি হবে, দেখো এখানে কিন্তু কি হয়েছে, একটা ফুল স্টপ দিয়ে দিয়েছে, তার মানে আমি টু ডট ডট টু এর নিয়ম কিন্তু লিখতে পারবো না, উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। দেখো ট্যুরিস্ট কিন্তু লিখতে পারবো না, আমি কিন্তু ফুল স্টপ দিয়ে দিয়েছি। আনিকা, আনিকা ট্যুরিস্ট, এই ভুলটাই করে ফেলছো, আমি জানতাম এই ভুলটা কেউ না কেউ করবা। দেখো অলরেডি কিন্তু এখানে একটা ফুল স্টপ আছে, ঠিক আছে? ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারবো, গুড, একদম ধরতে পারছো। কন্ডিশন হবে, আচ্ছা, ইফ উই টুক এ ট্যাক্সি, টুক না, দেখো এই পাশে আমার কিন্তু থার্ড কন্ডিশনের নিয়ম আছে, উড হ্যাভ প্লাস V3 আছে, কি আছে, উড হ্যাভ প্লাস V3 আছে, তার মানে অপর পাশে আমার কি লাগবে, পাস্ট পারফেক্ট টেন্স লাগবে, ঠিক আছে? হ্যাড উই স্টার্টেড আর্লিয়ার উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, গুড। তোমারটা হয়েছে, লিখতে পারো। অথবা ইফ উই ইফ উই হ্যাড if we had taken a taxi, if we had taken a মোটরসাইকেল, লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, অবশ্যই আমার পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। দেখো এই মোস্তাক, মোস্তাক আহমেদ, হ্যাঁ 75-এর ঘাতক, তোমার নাম রাখছে কে, মুশতাক আহমেদ। উই টুক লিখছো, থার্ড কন্ডিশনাল নিয়ম, উড হ্যাভ প্লাস V3 আছে কিন্তু। চানিকা, ইফ উই রিচড স্টেশন এট রাইট টাইম, না, রিচড লিখছো কেন? দেখো এটা তো থার্ড কন্ডিশনাল নিয়ম, তাহলে অপর পাশে ইফ যুক্ত ক্লজটা আমার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সবাই কিন্তু, অধিকাংশ কিন্তু ভুল করতেছো, এই জিনিসগুলো কিন্তু এখন ভুল করার সময়। আচ্ছা, দেন হ্যাড রিচড, গুড। তার মানে কি এই পাশে আমার কি লাগবে, একটা পাস্ট পারফেক্ট টেন্স লাগবে, অর্থাৎ ইফ উই, হ্যাড টেকেন আ
ট্যাক্সি, ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, ইফ উই হ্যাড টেকেন আ বাস, যে কোনো কিছু লিখতে পারো, তার পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। ঠিক আছে। আচ্ছা, যারা ভুল করছো, ইফ উই হ্যাডেন্ট ওয়েটেড ফর হিম। আচ্ছা, আহিদ আশরাফ সর্দার, তুমি কি কারোর জন্য ওয়েট করতে গিয়ে বাস ট্রেন মিস করছো নাকি? তুমি কারোর জন্য ওয়েট করতে গিয়ে বাস ট্রেন মিস করছো নাকি? না। আচ্ছা। গুড বয়, গুড বয়। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা যাব। দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, দেখো এইখানে আমরা কিন্তু টু ডট ডট টু এর নিয়ম লিখতে পারি, কারণ দেখো পরে ফুল স্টপ নাই। ঠিক আছে। ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর, দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, ফর মি টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো কিছু লিখতে পারি, তাই না? ফর মি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাব। ডেঞ্জার কামস হোয়ার, এটা একটা কিন্তু প্রবাদ বাক্য, এটা কে বলতে পারবা বলো? সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ, কিন্তু খুবই কমন একটা প্রবাদ বাক্য কিন্তু আমাদের। ডেঞ্জার, ডেঞ্জার কাম হোয়ার ইট ইজ ফেয়ার্ড। আচ্ছা, ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ, ইট ইজ ফেয়ার। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কি এমন যে তুমি যে জিনিসটা নিয়ে আসলে টেনশন করবা, তোমার জীবন ওইটাই ঘটবে। তুমি যদি আজকে টেনশন করো তোমার পরীক্ষা খুব খারাপ হবে, তুমি দেখবে আলটিমেটলি তোমার পরীক্ষা খারাপই হবে। অর্থাৎ বিপদটা কখন আসবে? যখন আমরা ওই বিপদটা নিয়ে বেশি চিন্তা করব। তাই পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুমাবা, চিল করবা, কোনো টেনশন করবে না। যদি টেনশন করো পরীক্ষা কিন্তু সত্যিই খারাপ হবে, বুঝছো? এই প্রবাদ বাক্যগুলো কিন্তু এমনি এমনি আসে না, সব একদম পরীক্ষিত। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আচ্ছা, জায়েদ হাসান লিখছো। আচ্ছা, ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। আচ্ছা, গুড। তোমাদের প্রবাদ বাক্যর তো বাংলা ভালোই ট্রান্সলেশন পারো দেখতেছি, ট্রান্সলেশন থেকে কিন্তু কোশ্চেন আসবে। দেন শি স্পোক অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ এর নিয়ম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতেছে, তাই না? অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এটা কিন্তু প্রচুর কোশ্চেন আসতেছে। সিন্স, এটা কিন্তু মাথায় রাখো, প্রচুর কোশ্চেন আসতেছে, কিন্তু এখান থেকে কমন পাইতে পারো। দেখো এই পাশে যদি আমার কি থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে অপর পাশে আমার কি লাগবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই পাশে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অপর পাশে আমার কি লাগবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে সে অনুযায়ী আমরা একটু সলভ করি। যে শি স্পোক অ্যাজ ইফ কি, she had been a specialist, good, she had known everything। আচ্ছা, she had been a real doctor, যে কোনো কিছু লিখতে পারো, যে she had been a এমবিবিএস ডক্টর লিখতে পারো, এমবিবিএস ডক্টর। আসলে সে একটা কি, হাতুড়ে ডাক্তার। মানে চাপাবাজি এত মারে, বুঝছো? মানে কিছু কিছু মানুষ এত চাপাবাজি মারে, মনে হচ্ছে ওর চেয়ে ভালো কেউ জানে না। এই যে চাপাবাজদের জন্য হচ্ছে এসব কোশ্চিন। আচ্ছা, দেন এফ নাম্বার, দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, হি র্যান অ্যাওয়ে। লেস্ট, লেস্টের নিয়ম আমরা আবার পেয়ে গেছি, তাই না? লেস্টের পরে আমরা কি বসাই? লেস্ট প্লাস কি বসে? শুড প্লাস ভি ওয়ান, তাই না? শুড প্লাস ভি ওয়ান, লেস্ট। হি র্যান অ্যাওয়ে লেস্ট হি মাইট বি অ্যারেস্টেড, গুড। শুডও বসাইতে পারি আমরা, আবার মাইটও বসাইতে পারি। হি শুড বি অ্যারেস্টেড, অথবা আমরা লিখতে পারি হি মাইট বি অ্যারেস্টেড। ঠিক আছে, MIGHT, মাইট বি অ্যারেস্টেড। ঠিক আছে, হি অবশ্যই সাবজেক্ট সহ লিখবা। আচ্ছা, নকিত হাসান, জাহিদ হাসান লিখছো, গুড। দেন পরবর্তীটাতে যাবো। ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস। আচ্ছা, ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস। আচ্ছা, এই কমাটা এখানে হবে। ঠিক আছে, কমাটা এখানে হবে। দেন এটা কি হবে? আচ্ছা, আনিশা হক আরশি, ঠিক আছে। আচ্ছা, ডিসপাইট হিজ ডিফিকাল্টিজ, হিজ প্রভার্টিজ। আচ্ছা, হি হেল্পস হিজ রিলেটিভ। আচ্ছা, ডিসপাইট আমরা দো, অল দো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এগুলা জানি। এগুলা কি করে? দুইটা হচ্ছে কি বিপরীত ধর্মীয় যে বাক্যকে আমরা যুক্ত করি, তাই না? মানে হি হেল্পস হিজ রিলেটিভ, সে তার রিলেটিভসকে সাহায্য করেছে। তার মানে তার বিপরীতটা হচ্ছে কি, যে সাহায্য করতে পারতো না। কোন ক্ষেত্রে? সে যদি গরিব হইতো। তার মানে ডিসপাইট হিজ পোভার্টি, ডিসপাইট হিজ পোভার্টি হেল্পস হিজ রিলেটিভস। ঠিক আছে। আচ্ছা, ডিসপাইট হিজ ডিফিকাল্টিসও হইতে পারে, গুড। আচ্ছা, দেন এইচ নাম্বারটা, হি টুক লজিক
ড্যাশ হিস্টোরি, হিস্টোরি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, এখানে কি বসাইতে পারি আমরা? আচ্ছা গুড সামিরা, ইন লিউ অফ, ইনস্টিড অফ, ঠিক আছে, আমরা ইনস্টিড অফ দিতে পারি, হি টুক লজিক ইনস্টিড অফ। আচ্ছা, ইনস্টিড অফ হিস্টোরি, হিস্টোরির পরিবর্তে সে কি নিল? লজিক নিল। হিস্টোরি সিমস টু বি ডিফিকাল্ট ফর হিম, এখানে এখানে যুক্তিবিদ্যা আছে কার কার? কারো কি যুক্তিবিদ্যা আছে? যদিও আমার ছিল না। আচ্ছা, আনিশা হক আরশি ইনস্টিড অফ গুড, ওটা হয়েছে। নাই আমার সামিরা। আচ্ছা, আছে না আছে না এনে তো যুক্তিবিদ্যা থেকে কিন্তু ভালো মার্কস ওঠে, আমরা জানি যে একাডেমিকে তোমরা যে তোমাদের যারা যুক্তিবিদ্যা আছে তাদের জন্য পরীক্ষাটা খুব ভালো হয়, অঙ্কের মতো নাকি মার্কস ওঠে। যদিও আমার ছিল না, যাদের ছিল তাদের দেখতাম, বুঝছো, আমার একটু হিংসা হইতো, আরে আল্লাহ কি করলাম, হিস্টোরি এত লিখি মার্কস পাই না, ওরা একটু লিখে কত মার্কস পেয়ে যায়। আচ্ছা, আচ্ছা গুড। দেন পরবর্তীতে আমরা যাব, ইফ আই হ্যাড বিন হাংরি, ইফ আই হ্যাড বিন হাংরি, এখানে একটা কমা হবে। এটা হচ্ছে কি হ্যাড বিন, মানে কি আমার থার্ড কন্ডিশনারের নিয়ম, তাই না? থার্ড কন্ডিশনারের নিয়ম অনুযায়ী অপর পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি লাগবে, অথবা অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি লাগবে। তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি আই উড হ্যাভ ইটেন দ্য ফুড, গুড সামিরা, আই উড হ্যাভ ইটেন দ্য ফুড, আই উড হ্যাভ ইটেন দ্য ই ফুড। দেন পরবর্তীতে আমরা যাব, কারাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে কি একটা অভিশাপ। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, আবার দেখো ইট ইজ হাই টাইমের নিয়ম আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি লিখি? অপর পাশে ভি টু ইউজ করি। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক স্টার্ন স্টেপস, স্টার্ন স্টেপস টু টার্মিনেট ইট। টার্মিনেট মানে তোমরা জানো, মানে শেষ করা, ঠিক আছে, অর্থাৎ দুর্নীতি শেষ করা, টার্মিনেট ইট। আচ্ছা, টু টুক, টুক প্রপার স্টেপস গুড, টু স্টুড এগেইনস্ট ইট গুড, টুক প্রপার স্টেপ টু প্রিভেন্ট ইট, গুড, সবারটাই হয়েছে গুড। আচ্ছা, এখানে কি আর কারো কোনো প্রবলেম আছে? দেখো আমাদের কিন্তু এই যে যত জিনিস শিখতেছি সবগুলো কি আমাদের রাইট ফর্ম অর ভার্ব রিলেটেড, কিন্তু তোমরা যদি রাইট ফর্ম অর ভার্বস এর রুল গুলো একটু ভালোভাবে আয়ত্তে আনতে পারো, এগুলো তোমাদের কাছে পানির মতো সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা যাব, sometimes when many people are involved in a task the performance suffers, too many cooks, good, too many cooks, এটাও কি একটা প্রভার্ব? এটাও কি একটা প্রভার্ব? এটা কি হবে? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আমরা একটা প্রভাব পাইছি না বাংলাতে, এটার ইংরেজিটা হচ্ছে টু মেনি কুকস। পরে কি হবে? কে পারবা বলো? স্পয়েলস দ্য ব্রুক। আচ্ছা, স্পয়েলস দ্য ব্রুক পারবো না, লিজ দিয়ে মনে করে প্রভার্বে, ঠিক আছে? আচ্ছা গুড, দ্যাট ইজ টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ। আচ্ছা, দেন পরবর্তীটা, উইনার ডিড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ইফ উই ফেল টু মেনটেন আওয়ার ইউনিটি, আমরা যদি আমাদের ইউনিটি মেনটেন করতে না পারি তাহলে আমাদের কি হইতে পারে? ইফ উই ফেল টু মেনটেন আওয়ার ইউনিটি, আমরা লিখতে পারি কি ফার্স্ট কন্ডিশনাল নিয়ম না এটা? এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালের যে রুলসটা, ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পরবর্তী পাশে আমার কি লাগবে? উইল প্লাস ভি ওয়ান লাগবে, তাই না? তো উই উইল সাফার, উই উইল ল্যাগ বিহাইন্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড, এটা লিখতে পারো, অথবা উই উইল সাফার, উই উইল লস আওয়ার ইন্ডিপেন্ডেন্সি, ঠিক আছে? গুড, উই উইল সাফার এ লট, গুড, সবারটা হয়েছে। আচ্ছা, দেন সি নাম্বারটা, নো সোনার হ্যাড আই হার্ড দ্য গান শুটস, আবার নো সোনার হ্যাড এর নিয়ম, নো সোনার হ্যাড থাকলে আমরা কি জানি? আমার একটা দেন লাগবে, প্লাস অপর পাশে আমার কি থাকবে? একটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আচ্ছা, তাহলে নো সোনার হ্যাড আই হার্ড দ্য গান শটস ড্যাশ দ্য মিসক্রিয়েন্টস মাইট কাম দ্যাট ওয়ে। আচ্ছা, নো সোনার হ্যাড হার্ড দ্য গান শটস, তা কি লিখতে পারি? দ্য থিফ অথবা দ্য মিসক্রিয়েন্টস ওয়েন্ট অ্যাওয়ে, লিখতে পারি না যে গান শোটের আওয়াজটা শোনার সাথে সাথে তারা কি করলো? পালিয়ে গেল। তো দ্য মিসক্রিয়েন্টস ওয়েন্ট অ্যাওয়ে আমরা লিখতে পারি না? দ্য মিসক্রিয়েন্টস ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা,
গুড। দেন পরবর্তীটাতে আমরা যাব ডি নাম্বারটা। দ্য পিপুল উইথ হুম উই সোশ্যালাইজ আওয়ার সেলস টেল হোয়াট টাইপ অফ পিপুল উই আওয়ার সেলস আর। এ ম্যান ইজ নোন ড্যাশ কি। এটাও কিন্তু একটা প্রভাব বা প্রভাব। দেন দ্য পুলিশ টুক পজিশন অন দ্যাট রোড। আচ্ছা, গুড, তোমারটা হয়েছে। জাস্ট চেষ্টা করবা দেন আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমার আছে কিনা এটা দেখার চেষ্টা করবা। জাহিদ হাসান। আচ্ছা, দেন না কিন্তু ওইটা, জাহিদ হাসান দেন না, ওইটা ওইটা হবে দেন। এটা কিন্তু অনেকে ভুল করো, দেন হবে দেন। ঠিক আছে, এটা হচ্ছে দেন হবে। দেন আমরা লিখে আসলে অ্যাডভার্ব হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, বাই দ্য কোম্পানি হি কিপস মানে বৃক্ষ তোমার ফলে পরিচয় এরকম তো না, মানে সঙ্গত। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আচ্ছা, সঙ্গ দেখে আসলে মানুষ চেনা যায় আমাদের, তাই না। আচ্ছা, তোমরা দেন আর দেনের বিষয়টা কিন্তু লক্ষ্য করো, এখানে নোশন হেডার এখানে কিন্তু এন হবে, এন নট ইএন। আচ্ছা, ই নাম্বারটা, দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপেরিয়েন্সিং এ ক্যাটাস্ট্রফিক পলিউশন, ইট ইজ হাই টাইম। আচ্ছা, অর্থাৎ ওয়ার্ল্ড কি করতেছে, একটা পলিউশন ফেস করতেছে, খুবই ভয়ঙ্কর পলিউশন ফেস করতেছে। তার মানে কি, ইট ইজ হাই টাইম উই, কি লিখতে পারি, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপস। তাই না, খুব সহজ জিনিস, আমরা সহজভাবে লিখি সবসময়, উই টুক প্রপার স্টেপস। তো গভর্নমেন্ট টুক প্রপার স্টেপস আমরা লিখতে পারি। আচ্ছা, দেন উই স্টুড এগেনস্ট পলিউশন, উই রিডিউস পলিউশন টু সেভ দ্য ওয়ার্ল্ড। জাহিদ হাসান, গুড। উই শুড রেজ অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, আনিকা, গুড। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাবো, এফ নাম্বার, এ ল্যাম্যান অলওয়েজ ব্লেমস আদার্স ফর দেয়ার ফেইলার। আচ্ছা, এ ব্যাড ওয়ার্কম্যান মানে একটা মানুষ কি করে, মানে যখন আমরা কিছু না পারি অন্যের দোষ দেই, তাই না। মানে নাচতে না জানলে কি উঠান বাঁকা, নিজের দোষ আমরা কেউ কোনোদিন দেখি না। মানে পরীক্ষায় না পারলে সব স্যারের দোষ, তো নিজেদের পড়ি না, এটা আসলে কেউ চিন্তা করি না। ঠিক আছে, তো আগে নিজেকে আয়নায় দেখতে হবে, তারপরে অন্যের দোষ দিতে হবে। তাহলে এটা কি হতে পারে, এ ব্যাড ওয়ার্কম্যান, এটা কিন্তু প্রভাব। এই প্রভাবটা কি, এ ব্যাড ওয়ার্কম্যান blames his tools না, quarrels his tools. A bad workman always quarrels his tools. ঠিক আছে। আচ্ছা, নাচতে না জানলে উঠোন বাঁকা। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা যাব, হি অলওয়েজ ব্র্যাগস অফ হিজ ব্লু ব্লাড। আচ্ছা, হি ডাজন্ট নো, হি অলওয়েজ ব্র্যাগস অফ হিজ ব্লু ব্লাড। আচ্ছা, ব্র্যাগস মানে একটু অহংকারী হওয়া, আর ব্লু ব্লাড মানে কি, ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য বোঝায়। কি বোঝায়, আভিজাত্য। সে তার আভিজাত্য, তার টাকার অনেক গরম, বুঝছো, তার টাকার অনেক গরম। আচ্ছা, হি ডাজেন্ট নো ড্যাশ কি, মানে যারা খুব বড় লোক হয় তারা কি জানে না। তোমার তোমার মনে কি আসতে পারে যে একটা মানুষ খুব বড় লোক, সে আসলে কি জানে না। হি ডাজেন্ট নো হাউ টু বিহেভ উইথ আদার্স, লিখতে পারি না, হাউ টু বিহেভ উইথ আদার্স। বিষয়টা কিন্তু খুব সহজ, তাই না। অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, গুড, এটা হইতে পারে হি ডাজেন্ট নো অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, গুড, তোমারটা হইছে। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, আনিকা, তোমারটা হইছে, গুড। আর কি কি লিখতে পারি আমরা, জাস্ট টেন্সটা মাথায় রাখবা, ঠিক আছে। যেহেতু এই পাশে আমার প্রেজেন্ট টেন্স আছে, অপর পাশে আমরা কি লিখবো, প্রেজেন্টে লেখার চেষ্টা করব। এই জিনিসটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে আশা করি পারবা। গুড। আচ্ছা, জায়েদ আর আনিকা বলেছো। দেন পরবর্তীটাতে যাব, ইউ ক্যান গেট দ্য জব প্রোভাইডেড, ইউ ক্যান গেট দ্য জব প্রোভাইডেড। এখানে কি হইতে পারে, প্রোভাইডেড এর নিয়মটা তোমরা আশা করি জানো, যে প্রোভাইডেডটা হচ্ছে ইফ এর রুলস। আচ্ছা, প্রোভাইডেড হচ্ছে, প্রোভাইডেড ইকুয়ালটা কি, প্রোভাইডেড ইকুয়াল টু ইফ। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, যে ইউ ক্যান গেট দ্য জব ইফ ড্যাশ। আমি লিখতে পারি কি, প্রোভাইডেড ইউ, আচ্ছা, ইউ ক্যান গেট দ্য জব প্রোভাইডেড ইউ, কি লিখতে পারি আমরা, ইউ একসেপ্ট দা অফার। ঠিক আছে, তুমি যদি এই অফারটা কি করো, গ্রহণ করো, তাহলে তুমি কি করতে পারবা, এই জবটা পাইতে পারো। ইউ ক্যান নট অলওয়েজ হ্যাভ ইজি অপরচুনিটিস ইন লাইফ, এটার সাথে মিল রেখে আমি অফারটা ইউজ করছি, ঠিক আছে। দেখো, ইউ ক্যান নট অলওয়েজ হ্যাভ ইজি অপরচুনিটিস, অপরচুনিটির সাথে মিল রেখে আমি এখানে লিখেছি কি, ইউ একসেপ্ট দা অফার।
ঠিক আছে। আচ্ছা, দেন, আচ্ছা, that you do such things dash we expect more sensible behaviors from you। আচ্ছা, that you do such things dash expect more beautiful things for you, এটা কি হইতে পারে? দেখি কে কে পারো। that you do such things is not, are not, একদম are not appreciate, যাই যাচ্ছেন লিখছে are not, that you do such things are not, আচ্ছা আমি নিচে লিখি, ঠিক আছে, are not অ্যাপ্রিসিয়েটেবল লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা যাব, হি ইজ নট অ্যাট অল অ্যাফ্লুয়েন্ট, দ্য এক্সপেন্স অফ রেন্টিং দিস সিম্পল হাউস ইভেন টু, দেখো আবার টু এর নিয়মে আমরা চলে আসছি, কি কি বসে বলছে, টু ডট ডট টু এর নিয়মে ডট ডটে কি বসে আমাদের, অ্যাডজেক্টিভ বসে, তাই না? আর এই অপর পাশে আমার একটা কি লাগবে, ভি ওয়ান লাগবে। আচ্ছা, এই ভি ওয়ান আমরা এখানে কি লিখতে পারি যে ইট ইজ, হি ইজ নট অল অ্যাফ্লুয়েন্ট, মানে কি সে আসলে খুব কি না গরিব, সব মানে খুব বড় লোক না, সে খুব বড় লোকস না। দ্য এক্সপেন্স অফ রেন্টিং দিস সিম্পল হাউস ইজ ইভেন টু ডিফিকাল্ট ফর হিম টু অ্যাফোর্ড, টু ডিফিকাল্ট ফর হিম টু অ্যাফোর্ড, মানে এই সিম্পল বাড়িটার এত ভাড়া, তার জন্য এই ভাড়াটা দেওয়া খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। টু এক্সপেন্সিভ ফর হিম টু বিয়ার, গুড, এটা হইতে পারে, জাহিদ হাসান সুন্দর লিখেছো। টু এক্সপেন্সিভ, টু ডিফিকাল্ট ফর হিম টু এক্সপেন্সিভ লিখতে পারো। আচ্ছা, আমরা পরেরটাতে যাব। I did not know anything of the matter I would have told him about, দেখো would have প্লাস V3 আছে, তার মানে কি এটা আমাদের থার্ড কন্ডিশনাল নিয়ম। তাহলে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমার ওই পাশে যদি would have প্লাস V3 থাকে, এই পাশে আমার কি থাকবে, একটা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। তাহলে সেই পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, যে I did not know anything of the matter if I had known, তাই না? if I had নোন, আমরা এটা লিখতে পারি কিন্তু ইফ আই হ্যাড নোন, দেখো আমরা থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী ইফ আছে এবং এখানে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। আচ্ছা, ইফ আই হ্যাড নোন দ্য ম্যাটার, গুড। আনিকা, মুকিত হাসান, সামিরা লিখেছো, গুড। আচ্ছা, দেন দ্বিতীয়টাতে আমরা যাব, দ্য পয়েম ওয়াজ টু ডিফিকাল্ট, আবার দেখো টু ডট ডট টু এর নিয়ম কিন্তু অনেকবার আসতেছে, তাই না? দ্য পয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যখন আমরা দেখব যে টু এর পরে কোন একটা অ্যাডজেক্টিভ আছে, তখন অবশ্যই আমরা পরবর্তীতে কি দিব, টু প্লাস ভি ওয়ান ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, দেন সি নাম্বারটা, দেয়ার আর সো মেনি স্টুডেন্টস অ্যান্ড দ্য ক্লাসরুম ওয়াজ ভেরি নয়েজি, দ্য টিচার স্পোক লাউডলি সো দ্যাট, আবার দেখো সো দ্যাট এর নিয়ম আমরা পেয়েছি। আমরা কি জানি যে সো দ্যাট এর যদি, যদি সো দ্যাট এর এই পাশে কি থাকে, যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমরা কি লিখবো, ক্যান প্লাস ভি ওয়ান। আর সো দ্যাট এর এই পাশে যদি আমার পাস্ট টেন্সে থাকে, তাহলে অপর পাশে আমরা কি লিখবো, উড প্লাস ভি ওয়ান। জাস্ট এই জিনিসটা যদি তোমরা ঠিক রাখতে পারো না, তাহলে তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে there are so many students and the classroom are very noisy, the teacher spoke loudly so that the students, so that the students could hear ক্লিয়ারলি, ঠিক আছে। সো দ্যাট স্টুডেন্ট কুড হেয়ার ক্লিয়ারলি, মানে টিচার খুব লাউডলি স্পোক করতেছে যেন স্টুডেন্টরা ক্লিয়ারলি তাকে শুনতে পায়, গুড। জাহিদ হাসান লিখছো এভরি স্টুডেন্ট কুড হেয়ার ইজ স্পিচ, আনিকা লিখছো অল স্টুডেন্ট কুড হেয়ার ক্লিয়ারলি, গুড, তোমাদের সবারটাই সঠিক হয়েছে। দেন ডি নাম্বারটা, দো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রিভার্স, দেখো দো অল দো নিয়ম, আমরা দো অল দো ডিসপাইট ইনস্পাইট এগুলোর ক্ষেত্রে আমরা কি লিখি, আমরা বিপরীত ধর্মী বাক্য ইউজ করি, তাই না? তাহলে উই ডু নট হ্যাভ এনি কনক্রিট ইরিগেশন প্ল্যান, তার মানে কি দো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রিভার্স, রিভার্স আমরা এখানে লিখতে পারি কি, যে উই আর পলিউটিং, উই আর পলিউটিং দ্য রিভার্স, তাই না? আমরা এরকম কিছু একটা লিখতে পারি, অথবা লিখতে পারি যে দো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রিভার্স, রিভার্স আর বিং পলিউটেড বাই পিপল, আমরা যে কোনো কিছু লিখতে পারি। দেন আমরা এই নাম্বারটাতে যাব, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট হোয়ার ড্যাশ ইট মিনস সাকসেস ইন আওয়ার লাইফ ডিপেন্ডস অন আওয়ার ডিটারমিনেশন। আচ্ছা, ডিটারমিনেশন বা ইচ্ছা নিয়ে একটা প্রোভার্ব আছে, কি আছে বলো তো? আমরা এটা নিয়ে কিন্তু কমপ্লিটিং স্টোরি লিখি অনেক, কি থাকতে পারে?
ইচ্ছা বা ডিটারমিনেশন নিয়ে একটা প্রভার্ব আছে, কি আছে? গুড আনিকা, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হ্যাঁ, দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ঠিক আছে, ইট মিনস সাকসেস ইন আওয়ার লাইফ ডিপেন্ডস অন আওয়ার ডিটারমিনেশন। আসলে আমাদের ইচ্ছা শক্তির উপরই আমাদের কি সফলতা নির্ভর করে। আচ্ছা, আচ্ছা, দেন এফ নাম্বারটা, আর ইউ লেম, ওয়ার্ক কেয়ারফুলি। ওয়ার্ক কেয়ারফুলি লেস, দেখো লেস্টের নিয়ম আমরা আবার পেয়েছি। আমরা জানি কি লেস্ট থাকলে কি হয়, লেস্ট থাকলে অপর পাশে আমরা কি ইউজ করি, শুড অথবা মাইট প্লাস কি ইউজ করি, ভি ওয়ান। তাহলে কি ওয়ার্ক ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ মাইট, কি লিখতে পারি, উই উই মাইট বি, ইউ মাইট ফল, তাই না, ইউ মাইট ফল ইন দ্য রিভার লিখতে পারো। মানে তোমরা সাবধানে যদি না হাঁটো তাহলে কিন্তু পাশের পুকুরে পড়ে যাবা। ঠিক আছে, হোঁচট খেবে, ইউ শুড ফল ডাউন। গুড সামিরা। দেন জি নাম্বার, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ইট ইজ হাই টাইম ইউ। আবার দেখো ইট ইজ হাই টাইমের নিয়ম, আমরা কি জানি যে ইট ইজ হাই টাইম যখন থাকবে, ইট ইজ হাই টাইম যখন থাকবে অপর পাশে আমার কি লাগবে, একটা ভি টু লাগবে। ইট ইজ হাই টাইম ইউ, ইট ইজ হাই টাইম ইউ, আমরা কি লিখতে পারি, গেভ আপ স্মোকিং, তাই না, গেভ আপ স্মোকিং। আচ্ছা, হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, এখনই উপযুক্ত সময় তোমাকে স্মোকিংটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। দেন এইচ নাম্বারটা, ইউ শুড ইউজ ইউর কমন সেন্স এন্ড ডু নট ওয়াস্ট এনিথিং, ইউ মাস্ট রিমেম্বার দ্য ওয়াইজ সেইং ড্যাশ ওয়ান্ট নট। আচ্ছা, এটাও একটা কি প্রভার্ব। আচ্ছা, এটা একটা প্রভার্ব, এটা কি হইতে পারে, খুবই সহজ কিন্তু, জাস্ট দুইটা ওয়ার্ড, আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম, জাস্ট দুইটা ওয়ার্ড, জাস্ট দুইটা ওয়ার্ড, কি হইতে পারে? আচ্ছা, আচ্ছা, দেখো এটা হচ্ছে ওয়াস্ট নট, ওয়াস্ট নট, ওয়ান্ট নট। ঠিক আছে, ওয়াস্ট নট, ওয়ান্ট নট। আচ্ছা, আই নাম্বারটা, প্লিজ ওয়েট হেয়ার আনটিল। আচ্ছা, প্লিজ ওয়েট হেয়ার আনটিল, আমরা আনটিলের নিয়মটা শিখেছিলাম তাই না, টিল আনটিলের নিয়মটা আমরা তো জানি যে উভয় পাশে যখন টিল টিল আনটিল যখন থাকবে উভয় পাশে আমরা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী সেম প্যাটার্নে ফেলবো। ঠিক আছে, যদি আমার এই পাশে প্রেজেন্ট টেন্স থাকে অপর পাশেও প্রেজেন্ট টেন্স দিব, যদি আমার এই পাশে পাস্ট টেন্স থাকে অপর পাশে পাস্ট টেন্স আমরা ইউজ করি। তাহলে প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই অ্যারাইভ, লিখতে পারি না, আনটিল আই অ্যারাইভ আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, অর্থাৎ আমি না আসা পর্যন্ত এখানে কি করো, অপেক্ষা করো। এরকম যখন আমরা টিল আনটিলের এই নিয়মটা কিন্তু আমাদের প্রচুর আসবে, টিল আনটিল। আচ্ছা, গুড। দেন যে নাম্বারটা, দ্য রুম হ্যাজ বিন ভেরি হট অ্যান্ড স্টাফি ড্যাশ ওপেনিং অল দ্য উইন্ডোজ। আচ্ছা, দ্য রুম হ্যাজ বিন ভেরি হট অ্যান্ড স্টাফি ড্যাশ ওপেনিং অল দ্য উইন্ডোজ, এখানে একটা কোশ্চিন মার্কস হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা কোশ্চেন মার্কস হবে, আমরা লিখতে পারি কি, উড ইউ মাইন্ড, কি লিখতে পারি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ওপেনিং অল দ্য উইন্ডোজ, অর্থাৎ রুমটা খুবই গরম এবং স্যাঁতসেঁতে হয়ে আছে, আমি তখন অনুরোধ করছি তুমি কি জানালাগুলো খুলতে পারবে। অনুরোধ করার অর্থে আমরা কি লিখতে পারি, যে উড ইউ মাইন্ড ওপেনিং অল দ্য উইন্ডোজ। আচ্ছা, এ পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা জানিও। আচ্ছা, মৌ আক্তার লিখেছো উড ইউ মাইন্ড, গুড। আচ্ছা, তাহলে আজকে আমরা বেশ কয়েকটি দেখলাম। তো এই পর্যন্ত থাকলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মটা। তো কমপ্লিটিং সেন্টেন্সটা পরীক্ষার ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা আরেকবার বলে দেই, যে পুরোটা একদম তুলে লিখবা, ঠিক আছে, পুরোটা একদম তুলে লিখবা এবং আন্ডারলাইন করবা, যে উত্তরের পার্টটা তুমি লিখতেছো সেই উত্তর পার্টটা অবশ্যই আন্ডারলাইন করবা এবং সাথে একটা অন্য অন্য কালারে কালি নিয়ে যাবা, লাল ব্যতীত। বুঝতে পারছো? তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, আশা করি কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। উহ, আর পাঞ্চুয়েশনটা আমরা কালার পেন দিয়ে হাইলাইটস করে দিব। হ্যাঁ, তোমাদের পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন পড়ার সময় বলেছি কালার পেন দিয়ে হাইলাইট করবো না, ঠিক আছে, পাঞ্চুয়েশনটা তোমরা ধরো যে ইউ এর এটা ধরো যে তুমি তুমি ইউ এর পরে তুমি একটা ইয়ে দিবা, কোশ্চিন মার্কস দিবা, তো এই কোশ্চিন মার্কটা তখন দিলা তখন তুমি এটাকে মানে গোল দাগ দিবা, বুঝছো, এটাকে তুমি গোল দাগ দিবে। লাস্ট ক্লাসে বলেছি তোমরা ক্লাসটা আরেকবার দেখবা, গত ক্লাসের ক্লাসটা আরেকবার দেখবা তোমরা।
ভাই শেষ করে দিলাম। আচ্ছা, তা কারো কি আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম।